প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। রাসায়নিক পরিবর্তনের ১৬তম লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্যাপি ক্যাসি সংক্রান্ত গাণিতিক সমস্যার ৩য় নাম্বার লেকচার করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমি যে সমস্যাগুলো তোমাদেরকে আলোচনা করেছিলাম, আমি আশা করব তোমরা সবাই প্রত্যেকে প্রতিটি সমস্যা ভালো করে বুঝেছো। ওই টাইপসেরই কোয়েশ্চেনগুলো হবে। এছাড়াও আমরা আরও ব্যতিক্রম কিছু কোয়েশ্চেন আমরা সলভ করব আজকে। কারণটা হচ্ছে আমাদের শুধুমাত্র এইচএসসি পরীক্ষার জন্য পড়াশোনা করলে তো হবে না, আমাদের ভর্তি পরীক্ষা হতে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। সো আজকে আমরা ভিন্নধর্মী আরও কিছু সমস্যা সলভ করবো ইনশাআল্লাহ। তো তাহলে প্রথমে তোমরা দেখো, একটু খেয়াল করো যে এই সমস্যাটা তোমরা একটু দেখো যে এখানে বলা হচ্ছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড এর কত 25% বিয়োজিত হয়। খেয়াল করো, 25% বিয়োজিত হয় নাইট্রোজেন টেট্রাঅক্সাইডের, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের। তো তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে ক্যাপির মান নির্ণয় করতে বলেছে প্রথমে। তো ক্যাপির মান নির্ণয় করাটাই স্বাভাবিক। কেন বলো তো? কারণ এখানে চাপের মানটা দেয়া আছে। তারপরে দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটা দেয়া আছে সেটা একটু খেয়াল করো, যদি তাপমাত্রা স্থির রেখে চাপ অর্ধেক করা হয়, তাহলে দ্বিতীয় নাম্বার অঙ্কটা যখন আমরা সলভ করতে যাব তখন কিন্তু ক্যাপির মানটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে তারপরে চাপের মানটা অর্ধেক করে দেন আমরা বিয়োজন মাত্রাটা বের করব। তার মানে বিয়োজন মাত্রাটা কত, আগে ছিল 25%, পরবর্তীতে বিয়োজন মাত্রাটা কত হবে সেই বিষয়টা আমরা ভালো করে জানবো বা বুঝবো বা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, প্র্যাকটিক্যালি করবো। সো প্রথমে আমরা প্রথম কোশ্চেনটা সলভ করা শুরু করি। তাহলে দেখো, প্রথমে দেয়া আছে আমরা প্রথমে সংশ্লিষ্ট বিক্রিয়াটা লিখব। তাহলে প্রথমে আমরা লিখব সংশ্লিষ্ট বিক্রিয়া। তাহলে আমি ক নাম্বারের কোশ্চেনটা সলভ করতেছি। তাহলে দেখো সংশ্লিষ্ট বিক্রিয়া, আমি এখানে লিখলাম সংশ্লিষ্ট বিক্রিয়া। দেখো খেয়াল করো, সংশ্লিষ্ট বিক্রিয়া। তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়াটা কি হচ্ছে বলো তো? যে সংশ্লিষ্ট বিক্রিয়াটা নাইট্রোজেন, দেখো ভালো করে খেয়াল করো যে N2O4 এটা যখন বিয়োজিত হয় বা এটা যখন ভাঙে তখন দুইটা নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এটাও গ্যাসিয়াস। খেয়াল করবা, এখানে কিন্তু ক্যাপে নির্ণয় করতে গেলে বিক্রিয়ক উৎপাদ উভয়ই গ্যাসিয়াস হতে হয়, অর্থাৎ উভয়ই কী হতে হয়, তোমার গ্যাসীয় পদার্থ হতে হয়। ঠিক আছে কিনা? যদি কঠিন পদার্থ হয় তাহলে সেক্ষেত্রে ক্যাপে নির্ণয় করা যাবে না প্রেশারের ক্ষেত্রে, তখন তার কোনো ভূমিকা থাকবে না। তার মানে যদি কোনো একটা সলিড হয় তাহলে সলিড কোনো একটা বস্তুর ক্ষেত্রে, আমি একটা সলিড বস্তু নিলাম, এই বস্তুটাকে চাপ দিলাম, তাহলে এটার চাপের কোনো প্রভাব থাকবে না। তরল বস্তুর ক্ষেত্রেও চাপের কোনো প্রভাব থাকবে না, এটা কিন্তু মনে রাখবা। সো কোনো কোশ্চেনে যদি বিশেষ করে ভর্তি পরীক্ষা দেওয়া থাকতে পারে বুয়েট এক্সামে, যে উৎপাদ যদি তোমার তরল হয় তাহলে ক্যাপির কি কোনো পরিবর্তন হবে, এই ধরনের কিছু কোশ্চেন অনেক সময় দেয়া থাকতে পারে। সো এইগুলো একটু মাথায় রাখবা, কারণ এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। যখন তরল বা তোমার সলিড হবে বা অর্থাৎ কঠিন পদার্থ হবে তখন চাপের কোনো প্রভাব থাকবে না। এখানে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাবটা বিদ্যমান। আচ্ছা, রাইট। সো এটা কিন্তু মনে রাখতে হবে। তো তাহলে খুব সহজভাবে দেখো যে এখানে যেহেতু কত মোল সেটা কোনো দেয়া নাই, তাহলে আমরা সাম্য অবস্থায়, তাহলে আমি এখানে লিখতে পারি যে সাম্য অবস্থায় কী ঘটনাটা ঘটবে সেটা যদি আমি একটু দেখি। তাহলে দেখো সাম্য অবস্থায়, এই যে সাম্য অবস্থায়, তাহলে সাম্য অবস্থা কত হবে? এই যে 1 মাইনাস আলফা, 1 মোল, যেহেতু এটা আলফা, আমি আলফা ধরতে পারি, এক্স ধরতে পারি, দ্যাট ইজ আপ টু মি। যেটা তুমি ইচ্ছে করলে এক্স ধরতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে হবে টোয়াইস আলফা হবে বা টোয়াইস এক্স হবে, ইটস ওকে। তো এখন আমার এই আলফার মান 25%, এখানে আমি দিতেই পারলাম। তাহলে আলফা ইজ ইকুয়াল টু এখানে কত, যেহেতু সাম্য অবস্থায় কত পার্সেন্ট বিয়োজিত হয়, তাহলে আমি এখানে পাশে লিখতে পারি যেহেতু সাম্য অবস্থায়, দেখো যেহেতু 25% N2O4 এ, যে N2O4 এর 25% বিয়োজিত হয়। তো সুতরাং আলফা এর মান কত হবে? একদম সোজাভাবে চিন্তা করো। সুতরাং আলফা ইজ ইকুয়াল টু 25%, ওই যেহেতু এখানে আমার আলফা দেওয়া আছে সেই কারণে, তার মানে 0.25 এটা। তো সুতরাং আমরা সহজভাবে চিন্তা করতে পারি, যে কীভাবে চিন্তা করতে পারি, যে মোট মোল হিসাব, তাহলে বিক্রিয়াটা হচ্ছে N2O4, আমি আবার লিখছি যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। তা হচ্ছে 2NO2, তাহলে এখানে হচ্ছে সাম্য অবস্থায়, আমি এখানে লিখলাম সাম্য অবস্থায়, এই যে সাম্য অবস্থায় তাহলে কত 1 মাইনাস 0.25, তাহলে আলফার মানটা পেয়ে গেলাম। আর এখানে হচ্ছে 2 ইন্টু 0.25, তো তাহলে সেখানে 0.5, এটা এত মোল এখানে, তার মানে হচ্ছে 0.75 মোল থাকবে। আর এখানে এটাতে এত মোল থাকবে।
সো একটা জিনিস খেয়াল করো, এখানে যখন আমরা ক্যাপি নির্ণয় করতে যাব তখন অবশ্যই আমাদেরকে মোট মোল হিসাবটা করতে হবে, তার মানে চাপের মানটা দেওয়া আছে, মোট চাপ দেওয়া আছে। সো তাহলে মোট মোল, সাম্য অবস্থায় মোট মোল, এবার আসো যে সাম্য অবস্থায় মোট মোল, আমি এখানে লিখলাম যে সাম্য অবস্থায়, এই যে সাম্য অবস্থায় মোট মোল, তাহলে সাম্য অবস্থায় মোট মোল কত হচ্ছে, তো সবগুলো যোগ করো, যে 0.75 আর প্লাস 0.5, এই যে দুটোটা যোগ করলাম, তো যোগ করলে তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে আমার, যে 1.25 মোল হচ্ছে সাম্য অবস্থায় মোট মোলের পরিমাণটা হচ্ছে এটা। তো আবার মোট চাপ দেয়া আছে, মোট চাপ এবার আমি লেখো দেয়া আছে কি দেয়া আছে বলো তো, মোট চাপের পরিমাণ, মোট চাপ P ইজ ইকুয়াল টু, মোট চাপ P ইজ ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার দেয়া আছে। এটা কোথা থেকে পেলাম, এই যে এখানে দেয়া আছে, যে মোট চাপের পরিমাণটা এখানে দেয়া আছে। সো আমরা এখান থেকে বিষয়গুলো সহজে করলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এবার আমরা কি করব, যে এই অঙ্কটাকে আমরা ক্যাপি এর মানটা বের করব। সো ক্যাপি এর মানটা বের করলে আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে, আমি তারপরও জিনিসটাকে একটু আলাদা করে রাখতেছি। ক্যাপি এর মানটা এবার আমরা বের করব। তাহলে এবার আমরা ক্যাপি এর মানটা বের করতে চাই। সো ক্যাপি এর মানটা যদি বের করতে চাই, সো আমি এটাকে এক পাশে রাখলাম, এখানে এক পাশে রাখলাম, এটা মুছে দিলাম। তো মুছে দিয়ে এবার আমি কি করব, আমি দেখো ক্যাপি এর মানটা বের করব। সো ক্যাপি এর মানটা যদি বের করতে যাই তাহলে কি হচ্ছে বিষয়টা একটু দেখো, তোমরা নিজেরাই দেখো। ক্যাপি এর মানটা যদি বের করতে যাই, তো সুতরাং আমরা ক্যাপি এর মানটা বের করব। তো সুতরাং ক্যাপি ইজ ইকুয়াল টু, দেখো ক্যাপি এর মানটা বের করতে হলে প্রত্যেকটা এটারও আংশিক চাপ বের করতে হবে, এটারও আংশিক চাপ বের করতে হবে। তো বের করলে তাহলে সুতরাং লেখো, সুতরাং যে N2O4 এর আংশিক চাপ, এই যে আংশিক চাপ, তাহলে আংশিক চাপ কত হয় তোমরা নিজেরাই বলো, আমি আর বলা লাগবে না। আংশিক চাপ কত হবে, কত বলো তোমরা নিজেরাই বলো, সেটা মোট মোল অর্থাৎ পি অফ, আমি এখানে পি অফ N2O4 আমি এখানে লিখলাম ইজ ইকুয়াল টু, তাহলে টোটাল মোল কত 1.25, এই যে 1.25, আর সংশ্লিষ্ট মোল হচ্ছে কত, এটার কত 0.75, আর মোট চাপ হচ্ছে 1। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে তাহলে এখানে পেলাম, তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এটা অ্যাপ্রক্সিমেট এটার মান আসবে 25 দিয়ে যদি ভাগ করো এখানে হবে 3, আর আমি যদি মনে মনে আমি করলাম তাহলে এখানে হবে 5, তাহলে 3/5 অ্যাটমসফিয়ার। সো এটা এভাবে আসলো। আচ্ছা রাইট, এবার আসো আমরা দেখব যে আমি এটা কীভাবে করছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। 0.25 দ্বারা ভাগ করেছি, তাহলে এটা 3×25 হচ্ছে 75, আর এখানে 5×25 হচ্ছে 125। সো ওভাবে আমি এটাকে একটা রাউন্ড ফিগারে নিয়ে আসলাম। আচ্ছা, ঠিক এইভাবে আমরা N2, এবার NO2, আমরা NO2 যেটা দেখলাম, এই যে NO2 এর আংশিক চাপ P অফ NO2, এই যে NO2 আমরা ইজ ইকুয়াল টু, তাহলে কত মোট এটা কত হচ্ছে আমাদের 1.25, আর এটার সংশ্লিষ্ট মোল হচ্ছে 0.5 × 1। তো তাহলে ক্যালকুলেশন যদি করি, এত অ্যাটমসফিয়ার আমরা এখানে দেখলাম, এত অ্যাটমসফিয়ার ATM। তো তাহলে সেক্ষেত্রে আমার নিচে হচ্ছে 5 আর উপর হচ্ছে 2, তাহলে অ্যাটমসফিয়ার রাইট আমরা পেয়ে গেলাম। তো সুতরাং ক্যাপি ইজ ইকুয়াল কত হবে, তোমরা নিজেরাই বলো, একদম সোজা। সুতরাং ক্যাপি ইজ ইকুয়াল টু, এই যে ক্যাপি ইজ ইকুয়াল টু, তাহলে উৎপাদের ঘনমান, তাহলে উৎপাদ হচ্ছে P অফ NO2, এটা উৎপাদ, তারপর হোল স্কোয়ার উৎপাদের আংশিক চাপ, আর এখানে হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ, যে N2O4। নিশ্চয়ই বুঝতে পেরেছি এখানে কোনো স্কোয়ার হবে না। কেন হবে না, কারণ এখানে হচ্ছে এটা 1 মোল ছিল আর এটা 2 মোল থাকার কারণে তার উপর পাওয়ারটা হয়ে গেল। সো মানটা এবার বসিয়ে দিতে পারি আমি চাইলেই, দেখো বসিয়ে দিই। তো তাহলে আমি আসলে ক্যালকুলেটর ছাড়াই করতেছি যাতে করে তোমাদের আসলে বুঝতে সুবিধা হয়, কারণ অনেক সময় দেখা যায় ক্যালকুলেটর ছাড়াও তোমাদেরকে অঙ্ক করতে দিতে হতে পারে। সো এই কারণে আমি করে দিলাম তোমাদের, যাতে ক্যালকুলেটরটা ছাড়াও তোমরা যাতে সহজেই করতে পারো, একদম মাথার মধ্যে গেঁথে যাবে যাতে বিষয়টা। তাহলে তুমি দেখো P অফ N2 মান দেওয়া আছে কত, 2/5 দেওয়া আছে, 2/5। সো এটার উপর কী হবে, এটার উপর হোল স্কোয়ার হবে, এবার তুমি হোল স্কোয়ারটা দিলা। আর এটার মানটা কত দেওয়া ছিল, এটার মান হচ্ছে 3/5 ছিল, এই যে 3/5 ছিল, বাট এটার উপর কোনো হোল স্কোয়ার কিছু ছিল না। সো ক্যালকুলেশন যদি করো তাহলে এখানে 5 স্কোয়ার হবে, আর এখানে হচ্ছে 2 স্কোয়ার হবে, তার মানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু, তখন এটা উল্টে যাবে, এটা উল্টে গিয়ে উপরে হবে 5 আর নিচে হবে 3। তো কাটাকাটি করতে পারো, তুমি কাটাকাটি করে তুমি দেখো। আমি আসলে চাইলে তুমি মানগুলো ভগ্নাংশ আকারে, মানে অর্থাৎ মানগুলো তুমি পয়েন্ট আকারে এভাবে ক্যালকুলেশন করে বসাতে পারো। তো আমি ক্যালকুলেশন করে বসাই নেই, কেন বসাই নেই, যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়, শর্টকাটে করে ফেলতে পারতেছি। দেখো করে ফেলতেছি, দেখো তুমি নিজে দেখো, যে নিচে 3×5 = 15, এটা কাটা গেলে 5 থাকবে, আর 3×5 = 15, এখানে 15 আর উপর হচ্ছে 4। সো এটাই হচ্ছে আমার ক্যাপি এর মানটা, দেখো কত সহজভাবে ক্যাপি এর মানটা বের করে ফেললাম। তো তুমি চাইলে এবার এটাকে তুমি ইয়ে করতে পারো, যে 4/4, এই যে 4/15 তুমি এখানে ক্যালকুলেশন করো, তাহলে এটার মান হচ্ছে 0.0
266, তো অ্যাপ্রক্সিমেটলি 2667 আমি লিখে ফেললাম, 267 মানে 0.26666 সামথিং এরকম একটা মান আসবে। সুতরাং ক্যাপিয়ের মানটা আমরা কত পেলাম, যে ক্যাপিয়ের মানটা পেলাম 0.267 পেলাম। দেখো কত সহজে আমরা মানটা বের করে ফেলতে পারলাম, সহজভাবে আমরা বের করে ফেলতে পারলাম। তাহলে তুমি নিজেই বলো বা তোমরা নিজেরাই বলো যে এইভাবে ক্যাপিয়ের মানটা বের করাটা কত সহজ, মানে খুবই সহজভাবে আমরা ক্যাপিয়ের মানটা বের করে ফেললাম। সো আমি চাইলে এটাকে আমি আবার তোমাদের জন্য রেখে দিচ্ছি, মানগুলোকে রেখে দিচ্ছি, যে ক্যাপিয়ের মানটা কিভাবে বের করলাম সেই মানটা আমি আলাদা করে রেখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এটাকে আমি এক পাশে রাখলাম, এটাকে এক পাশে রেখে আমি এই ক্যাপিয়ের মানটা তোমাদের সুবিধার্থে আমি রেখে দিচ্ছি এখানে, রেখে দিয়ে দেন পরবর্তী অঙ্কটা আমি এখন করব তোমাদের জন্য। তাহলে যদি তুমি বুঝতে পারো বিষয়গুলো, যদি সহজভাবে বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য সব কিছু সহজ মনে হবে। আমি ওভাবেই তোমাদেরকে জিনিসগুলোকে সলভ করার চেষ্টা করছি। আমি তোমাদেরকে এইগুলো স্লাইডই করাচ্ছি না, কেন করাচ্ছি না, কারণ আমি যদি করি তাহলে তোমার মাথায় ঢুকবে এবং তোমরা খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবে। এই কারণে আমি মূলত জিনিসগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আশা করতেছি তোমরা সবাই এনজয় করতেছো বা সহজে বুঝবা। সো এবার আমি এটা মুছে দিলাম, পুরোটাই মুছে দিলাম। সো এবার একটু আমরা পরবর্তী টাইপসের অঙ্কতে যাব, দেখো পরবর্তী টাইপসের অঙ্কটা কি, এবার পরবর্তী টাইপসের অঙ্কটা এটাকে উপর রাখলাম আমি। পরবর্তী টাইপসের অঙ্কটা হচ্ছে আমার এখানে দেখো যে পরবর্তী টাইপসের অঙ্কটা কি সেটা একটু খেয়াল করো। বলা হচ্ছে এখানে যে তাপমাত্রাটা স্থির থাকবে, তাহলে তাপমাত্রাটা তার মানে 27°C তাপমাত্রা স্থির। সো ক্যাপিয়ের মানটা এখানে স্থির, ক্যাপিয়ের মানটা এখানে স্থির থাকবে, তাহলে 0.267 ক্যাপিয়ের মানটা আমরা ধরে নিলাম। চাপটাকে অর্ধেক করে ফেলতে বলছে, তো চাপটাকে অর্ধেক করে ফেলা মানে হচ্ছে চাপের মানটা পি এর মানটা হচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার করতে হবে। তো তাহলে এবার যে বিয়োজন মাত্রা মানে আলফার মান ইজ ইকুয়াল টু হোয়াট, আমাকে এটা বের করতে হবে। তার মানে বিয়োজন মাত্রা বা আলফা কতটুকু হবে, সে আলফার মানটাই আমাকে মূলত বের করতে হবে। সো সেটাই এখন আমরা বের করব, আলফার মানটাই আমরা বের করব। তাহলে দেখো আলফার মানটা যদি বের করতে হয় তো অ্যাজ ইউজুয়াল সব কিছু আগের মতোই। সো আমি বিক্রিয়াটা লিখবো, যে সব কিছু বিক্রিয়াটা আগের মানে খ নাম্বার যেহেতু সলভ করছি তাহলে খ নাম্বারটা সলভ করব। তাহলে বিক্রিয়াটা আগের মতোই করে লিখবো N2O4, তাহলে এটা যদি হয় তাহলে 2NO2 এভাবে লিখবো। লিখার ফলে সব কিছু আমরা আগের মতোই লিখবো, যে সাম্য অবস্থায় তাহলে এটা কেমন হবে, সাম্য অবস্থায়, এই যে সাম্য অবস্থায় তোমরা নিজেরাই নিজেদের মতো করার চেষ্টা করবে, সহজ 1 মাইনাস আলফা, আর এখানে হবে কত, টোয়াইস আলফা হবে। সো সাম্য অবস্থায় মোট মোল, তো তাহলে এখন তুমি লেখো সাম্য অবস্থায় মোট মোল হবে, যে সাম্য অবস্থায় তুমি x দিয়েও করতে পারো, তাহলে কোনো সমস্যা নেই। সাম্য অবস্থায় মোট মোল, এই যে মোট মোল, তাহলে মোল কত হচ্ছে বলো তো, তাহলে 1 মাইনাস আলফা প্লাস টোয়াইস আলফা সমান হচ্ছে 1 প্লাস আলফা। তো তাহলে এবার তোমরা আংশিক চাপের মানটা বের করব। তাহলে আংশিক চাপের মানটা বের করার ক্ষেত্রে তাহলে এখানে লিখতে হবে, এখানে মোট চাপ, এই যে মোট চাপ, তাহলে মোট চাপ কত হবে, অর্ধেক করে ফেলতে বলছে, তাহলে অর্ধেক করে ফেলা হচ্ছে 1/2 × 1। কেন 1/2 × 1 লিখবো, 1/2 × 1 কেন লিখবো তোমরা নিজেরাই বলো। এই যে এখানে আমাকে প্রশ্নে বলেছে যে দেখো যে চাপটা অর্ধেক করে ফেলতে বলছে, তাহলে আগে চাপ কত ছিল, 1 অ্যাটমসফিয়ার ছিল। সো এই 1 অ্যাটমসফিয়ারকে অর্ধেক করে ফেলছি, তাহলে অর্ধেক করা মানে হাফ দ্বারা গুণ করা, তো অথবা 2 দ্বারা ভাগ করা, তো তার মানে হচ্ছে আমার মান 0.5 অ্যাটমসফিয়ার। তো তাহলে আমার এখানে দেখো মোট চাপের মানটা আমরা আলাদা করে পেয়ে গেলাম, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যে কাজটা করব, যে প্রত্যেকটা মোলেরই আমরা কি বের করব, আমি শর্টকাটে বের করতেছি। তাহলে পি অফ N2O4, তাহলে পি অফ N2O4 মানে আংশিক চাপ, এটা আমি লিখবো এই পাশে, যে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড আংশিক চাপ, তাহলে মোট মোলের মান কত, 1 প্লাস আলফা, আর সংশ্লিষ্ট হচ্ছে কত, 1 মাইনাস আলফা, আর মোট চাপ হচ্ছে 0.5, এই যে মোট চাপ, তাহলে এটা এত অ্যাটমসফিয়ার আমি এখানে লিখলাম, ইটস ওকে। ঠিক সেমভাবে আমি পি অফ কার মানটা লিখবো, যে পি অফ আমি নাইট্রোজেন, এই যে আমরা ডাইঅক্সাইডের মানটা লিখবো, পি অফ NO2, তাহলে ইজ ইকুয়াল টু, তাহলে মোট হচ্ছে 1 প্লাস আলফা আর সংশ্লিষ্ট হচ্ছে টোয়াইস আলফা, আর মোট চাপের মান হচ্ছে 0.5, অথবা হাফও দিতে পারো, তোমরা চাইলে হাফও দিতে পারো, হাফ দিলে কাটাকাটি চলে যায়, তাহলে সহজ হয়ে যায় অঙ্কটা, তো তুমি চাইলে হাফও দিতে পারো এত অ্যাটমসফিয়ার। সো 0.5ও দিতে পারো, হাফ দিতে পারো, হাফ দিলে একটা সুবিধা হচ্ছে যে 2 এর সাথে এই 2 কাটাকাটি চলে যায়, তো তোমার ইচ্ছা, আমি চাইলে এখানে লিখলাম, এই যে এখানে হাফ লিখলাম, তো হাফ লিখলে এখানে এটা কাটাকাটি চলে গেলে দেখেন আমি এখানে একটা মান লিখতে পারি 1 প্লাস আলফা, আর এখানে শুধুমাত্র আলফা লিখতে পারি, কেন, এই যে এটা আর এটা কাটাকাটি চলে যায়। সো এত অ্যাটমসফিয়ার আমি লিখলাম, ইটস ওকে। তো এবার আমার কাজ কী হবে বলো তো, এবার আমার কাজ কিচ্ছু হবে না, এবার আমার কাজ হচ্ছে যে, এবার আমার কাজ একদম কোনো কিছুই না, এবার আমার মূল কাজ হচ্ছে যে ক্যাপিয়ের মানটা বের করা। এই অঙ্কটা যে বের করলাম এটার ক্যাপিয়ের মানটা বের করে, দেখো আমি মানটা বের করে দেখাচ্ছি, ক্যাপিয়ের মানটা।
আসলে বিষয়গুলো অনেক সহজ, তোমরা যদি একটু মানে চিন্তা ভাবনা করে পড়ো, তোমরা যদি একটু ভালো করে জিনিসগুলোকে যদি একটু অনুধাবন করে পড়ো, তাহলে তোমাদের জন্য বিষয়গুলো অনেক সহজ মনে হবে। সো আমি তোমাদেরকে বোঝার জন্য ইয়ে করার জন্য আলাদা করে লিখতেছি। তাহলে দেখো আমরা, সো ক্যাপি ইজ ইকুয়াল টু, সুতরাং ক্যাপি ইজ ইকুয়াল টু, তাহলে উৎপাদের কত আমরা যেহেতু জানি যে উৎপাদ হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে উৎপাদ সমান হচ্ছে 1 প্লাস এখানে হচ্ছে আলফা, আর এখানে 1 প্লাস আলফা এটার উপর হোল স্কোয়ার। এই যে কেন হোল স্কোয়ার হবে, কারণ এটা 2 মোল, নিশ্চয়ই জানো যে এটা 2 মোল, এই কারণে এটার উপর হোল স্কোয়ার হবে। আর বিক্রিয়ক হচ্ছে কত, যে 1 প্লাস আলফা, এই যে 1 প্লাস আলফা, আর এখানে হচ্ছে 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা ইন্টু 0.5। তো 0.5কে আমি হাফ হিসাবে লিখলাম। তো যেহেতু এটা কোনো ব্যাকেট ট্যাকেট কিছু দিতে হবে না, কারণ এখানে কোনো পাওয়ার দিতে হবে না, কারণ এটা তো তাহলে 0.5কে আমি মানে হাফ আকারে লিখলাম, যাতে করে আমার ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়, এই কারণেই মূলত লিখলাম। সো আর কোনো টেনশন করার দরকার নাই। তো তাহলে দেখো আমরা এখানে করছি, তোমরা নিজেরাই পারবে এই জিনিসগুলো। সো এখানে আমি ক্যালকুলেশনটা করছি, যে দেখো 1 প্লাস আলফা, 1 প্লাস আলফা, আর এখানে এটার উপর হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে আলফা স্কোয়ার ইন্টু, তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে 1 প্লাস আলফা ইন্টু 2 এখানে চলে আসবে, আর এখানে 1 মাইনাস আলফা এখানে আসবে। 2 কেন আসছে নিশ্চয় বুঝছো, যে এটা ইন্টু 2, সো এখানে 2টা এখানে দিলাম। এটা গুণ আকারও দিতে পারে, অথবা যেহেতু ব্র্যাকেট আছে গুণটা না দিলেও হবে। তো তাহলে এবার বা এগুলো সবগুলো ক্যাপি, বা ক্যাপি ইজ ইকুয়াল টু, ক্যাপি ইজ ইকুয়াল টু। তো তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে তোমরা নিজেরাই পারবা। দেখো, সুতরাং ক্যাপি ইজ ইকুয়াল টু, এই যে ক্যাপি ইজ ইকুয়াল টু, তো তাহলে এখানে দেখো যে এখানে এটা কাটাকাটি যাবে, তো সো এখানে থাকবে একটা, তাই 2 আলফা স্কোয়ার, এখানে হবে 2 আলফা স্কোয়ার হবে। কেন 2 আলফা স্কোয়ার, কারণ এটা আর এটা কাটাকাটি চলে গেলে, তাহলে এখানে 2 এর সাথে এটা গুণ হলে 2 আলফা স্কোয়ার, আর এখানে হবে যে 1 প্লাস আলফা হবে। কেন 1 প্লাস আলফা হবে, কারণ এখানে একটা 1 প্লাস আলফা ছিল, এখানে দুইটা ডাবল ছিল, তো সো কাটাকাটি করলে একটা থাকবে, আর এখানে 1 মাইনাস আলফা থাকবে। সো নিচে এখানে 1 মাইনাস আলফা থাকবে, 1 মাইনাস আলফা থাকবে। সো আমরা পেয়ে গেলাম পুরো ক্যালকুলেশনটা। সো ক্যাপি এর মানটা আমরা আগে থেকে জানি, কত জানি আমরা, নিশ্চয়ই জানা আছে যে 0.267, এটার মানটা আমরা জানি, আমি লিখব। সো এখানে 2 আলফা স্কোয়ার, আর এখানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সো এখানে পাশে দিয়ে তুমি লিখে দাও যে ক্যাপি এর মান, এই যে ক্যাপি ইজ ইকুয়াল টু 0.267, এটা ক থেকে প্রাপ্ত, এই যে একটা মান আমরা এখানে করলাম। তো এবার একটু ক্যালকুলেশন করি, সো বজ্রগুণন করে ফেলতে পারি। সো 1 এর উপর স্কোয়ার করলে, তাহলে আমি এটাকে 0.267, তারপর হচ্ছে মাইনাস 0.267 আমরা এখানে লিখলাম, আলফা স্কোয়ার হলো, তো ইজ ইকুয়াল টু 2 আলফা স্কোয়ার, কারণ এটা বজ্রগুণন করে ফেললাম। তো এবার আমি মানটা লিখছি, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো, কারণ এই মানগুলো যদি ভালো করে তোমরা বুঝতে পারো সহজ হয়ে যাবে। সো আমরা এখানে 2 আলফা স্কোয়ার প্লাস 0.267 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.267, এটা লিখে ফেলতে পারি। কেন লিখে ফেলতে পারি, কারণ এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তো প্লাস হয়ে গেলে এটা থাকবে, সো এটা এই পাশে রাখলাম। সো আশা করি তোমরা ম্যাথমেটিক্সে ভালো, সো টেনশন করার দরকার নেই, আবার অনেক সময় কনফিউশনে পড়তে পারো। সো এখানে ওভারঅল আমার মানটা কত, 2.267 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.267। তো এবার আমি ক্যালকুলেশন যদি করি, আলফা স্কোয়ার ইজিগুলো যদি যদি করি, তাহলে 0.267, আর এখানে হচ্ছে 2.267। তো এবার এটা আলফাটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে রুট ওভার করে ফেলি, তাহলে এই পাশে রুট ওভার হয়ে যাবে। সো এটা হবে যে আমার মান। সো আমি একটু ক্যালকুলেশন করে দেখি যে মানটা কেমন হয়েছে। যে প্রথমে হচ্ছে 0.267 ভাগ 2.267, আমরা মানটা এই যে বের করলাম, প্রথমে এটা বের করলাম এত। তো তাহলে রুট ওভার আমি আনসার দিলাম, তাহলে এটা মান হচ্ছে 0.3431। তো তার মানে অ্যাপ্রক্সিমেটলি, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু এত। সুতরাং আমি লিখতেই পারি একদম সহজভাবে, দেখো, সুতরাং আমি কি লিখতে পারি, একদম সিম্পলি লিখতে পারি যে সুতরাং আলফা ইজ ইকুয়াল টু 0.3431, তো সমান কত, যে 34.31%, এত মানে এত পার্সেন্ট। সুতরাং আলফার মানটা আগে ছিল কত, আগে ছিল আলফার মানটা 25%। কেমনে ছিল তোমরা নিশ্চয়ই জানা আছে। তারপর আমি একটু স্মরণ করে দিতে চাই যে আগে আলফার মানটা কত ছিল, 25% ছিল, এই যে 25% ছিল, যে 25% ছিল। বাট এখন আমাদের আলফার মানটা কত হচ্ছে 34%, এই যে 34% হয়ে গেল। দেখছো মানটা কীভাবে 30, আনসার, এই যে আনসার 34.31%, এই যে আলফার মানটা পরিবর্তন হলো। এখানে এবার একটা জিনিস খেয়াল করো, যে কমন সেন্স কাটো, যে লাশ হাতেলিয়ে নীতি আছে না, সেই নীতির সাথে কমন সেন্স কাটাও। তো লাশ হাতেলিয়ে নীতির সাথে সেই কমন সেন্সটা যদি একটু খাটাও, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবো, আমি বলা লাগবে না। দেখো কীভাবে কমন সেন্সটা খাটতেছে, যে এখানে 2 and 2 ও 4,
তাহলে এটা যদি হয় তাহলে 2NO2। তো এখন আমাকে বলো যে এই বিক্রিয়াটাতে দেখো, এই বিক্রিয়াটাতে চাপ যদি দেওয়া হয় তাহলে এটার পরিমাণ, চাপ যদি দেওয়া হয় তার মানে এটা উৎপন্ন হওয়া বেশি, আর চাপ যদি কমানো হয় তাহলে এটা বিয়োজিত বেশি হবে, কারণ এটা উৎপন্ন বেশি, চাপ কমালে এটা উৎপন্ন বেশি হবে। তাহলে দেখো চাপ অর্ধেক যখন কমায় ফেলছো, দেখো উৎপন্নের পরিমাণ, তার মানে আলফার মানটা 1 - আলফা, তার মানে বিয়োজিত হওয়ার পরিমাণটা বেড়ে গেছে। দেখছো লাসাতেলির নীতিকে যে সমর্থন করেছে, দেখেছো অনেক সময় তোমাকে পরীক্ষা এরকম করে, বিশেষ করে বুয়েট এক্সামে তোমাকে এরকম না বলে তোমাকে বলতে পারে যে এটা লাসাতেলির নীতিকে সমর্থন করে প্রমাণ করো। তাহলে এই যে সমর্থন করে প্রমাণ, তাহলে আলফার মানটা এত বের হয়েছে। সো আলফার মানটা বেড়ে যাওয়া মানে হচ্ছে যে আলফার মানটা বেড়ে মানে বিয়োজিত বেশি হওয়া, আর বিয়োজিত বেশি হওয়া মানে হচ্ছে NO2 পরিমাণ বেশি উৎপন্ন হওয়া। সো সমঝদারকে লিয়ে ইশারাই কাফি। সবসময় যে তোমাকে ডিরেক্টলি ম্যাথ দিয়ে দেবে এমন কোনো কথা না, অনেক সময় তোমাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন করতে পারে। সো এই কোয়েশ্চেনটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এভাবে এই কোয়েশ্চেনগুলো করা হয় পরীক্ষায়। সো দেখছো আলফার মানটা কীভাবে বের হয়েছে। সো একটু মাথা খাটাতে হবে, তাহলে তোমার জন্য বিষয়টা সহজ মনে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা আরেকটা টাইপসের অঙ্ক করব, সেটা একটু তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। সেটা একটু দেখো, আমি শুধু বুঝিয়ে দিব জিনিসগুলো। যে এখানে দেখো যে অনেক সময় পরীক্ষায় তোমাকে ডিরেক্টলি যে মোলের পরিমাণটা না দিয়ে গ্রাম এককে দিতে পারে। তোমাকে বললো যে 450°C তাপমাত্রায় যে তোমাকে প্রশ্ন করা হয়েছে, যে কি প্রশ্ন করা হয়েছে, যে 41.14 গ্রাম হাইড্রোজেন, 1325.88 গ্রাম আয়োডিন বাষ্পকে উত্তপ্ত করলে যে 1308 গ্রাম কি উৎপন্ন হয়, তোমার হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়। তো সাম্য ধ্রুবক গণনা করতে বলছে। তো বাবারে বাবা, এখানে সাম্য ধ্রুবক গণনা করার ক্ষেত্রে তুমি খেয়াল করেছো এখানে চাপের মানও দেয় নাই, তাপে মানে আয়তনও দেয় নাই, চাপও দেয় নাই, আয়তনও দেয় নাই। তো তুমি এখন চিন্তায় পড়ে গেলা যে আল্লাহ এটা কিভাবে হবে, যে চাপের মানও দেয় নাই, আমার আয়তনও দেয় নাই, তাহলে আমি অঙ্কটা কিভাবে করব? টেনশন করার কোনো কারণ নেই, কারণ এখানে তোমাকে আমি আগেও বলেছিলাম যে দেখো এই যে H2 + I2 এটা যখন বিক্রিয়া করে তখন কিন্তু 2HI উৎপন্ন হয়, 2HI উৎপন্ন হয়, রাইট? সো এখানে বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান থাকে তাহলে সেক্ষেত্রে চাপের মান বা মোট আয়তনের মান দেয়া থাকা না থাকা একই কথা, কারণ কাটাকাটি চলে যায়। তখন তোমাকে ধরে নিয়ে কাজটা করতে হয়। তুমি চাপের মানটা বের করতে পারো, তাপের মানটা বের করতে, দ্যাট ইজ আপ টু ইউ। তুমি তোমার মতো করে যে কোনোভাবে করতে পারো। মোট আয়তনটা ভি ধরে নিতে পারো, ভি লিটার। সো এই ক্ষেত্রে মোট আয়তনটা ভি ধরে নেওয়াটা ভালো। প্রথম এটা একটা বিষয়। এই মানে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এই সমস্যা অনেক সময় A2 প্লাস, এই যে A2 + B2 এরকম করে দিয়ে তোমাকে বলবে যে 2AB দিয়ে দেবে, 2AB দিয়ে দেবে। তো এরকম অঙ্কে কোনো কি দেবে না, তোমাকে ওভারঅলি চাপের মানটা এবং আয়তনের মানটা দেবে না। তো না দেখ, টেনশন করতে দরকার নেই। সো এরকম মান যদি দেওয়া থাকে তুমি ধরে নিবা যে আয়তনটা যদি ধরে নিতে পারো তাহলে কাটাকাটি চলে গেলে হয়ে যাবে। এটা নিয়ে অরিড হওয়ার তো কোনো কারণ নেই। কেন কারণ নাই? কারণ বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা ওভারঅল, যে এখানেও 2 মোল এখানেও 2 মোল সমান। সো এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, না না। দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সো এখন আসো যে কাজটা এখন তোমাকে করতে হবে, সেই কাজটা হচ্ছে এখানে কিন্তু কিসের মান দেয়া আছে একটু খেয়াল করো তো। এখানে দেওয়া আছে গ্রাম এককে মান দেয়া আছে। সো তোমাকে এটা মোলে নিয়ে যেতে হবে। সো মোলে নিয়ে গেলে যে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে কত, হাইড্রোজেন 1.008 হচ্ছে হাইড্রোজেনের মানে একটা হাইড্রোজেন পরমাণু ভর। সো এটাকে যদি তুমি আণবিক ভরে নিয়ে যাও, H2 তে নিয়ে যাও, তাহলে H2 তে হলে 2.016 গ্রাম। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের আণবিক ভর। আর আয়োডিনের আণবিক ভর এই যে I2 আয়োডিনের আণবিক ভর। তো আয়োডিনের আণবিক ভর কত, যে আয়োডিন হচ্ছে 127 দুগুণ হচ্ছে কত, 254, তার মানে 254 গ্রাম। তার মানে হচ্ছে আয়োডিন এবং এটার, তাহলে প্রথম কাজ হচ্ছে যে হাইড্রোজেনের আণবিক ভর দ্বারা ভাগ করলে যে এটার আমি হিসাব করে রেখেছি যে 20.57 মোল আসে, 57 মোল, এই যে 20.57 মোল কি আসে, আয়োডিন হাইড্রোজেন আসে। আবার এই 254 দ্বারা ভাগ করলে 5.22, এই যে 5.22, এই যে 5.22, এই যে 5.22 মোল কি আসে, এই যে আয়োডিন আসে, I2 আসে। সো এই জিনিসটাই তোমাকে আগে বুঝতে হবে। দেন আবার এটাকেও মোলে নিয়ে যেতে হবে। এটার মোল সংখ্যা কত, এটার হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের হচ্ছে কত তোমার 127 এর সাথে 1 দশমিক সামথিং যদি যোগ করো তাহলে 128 দশমিক সামথিং। তার মানে এটা হাইড্রোজেন আয়োডাইডের যে HI এর যে আণবিক ভর আছে তাতে ভাগ করলে 10.22 আসে, যে 10.22 মোল আসে, মোল হাইড্রোজেন আয়োডাইড আসে।
তো তার মানে পরীক্ষায় যে তোমাকে সবসময় সবসময় তোমাকে যে মৌল এককে দেয়া থাকবে এমন কোনো কথা নাই। তোমাকে কি এককে দেওয়া থাকতে পারে, তোমাকে গ্রাম এককে দেওয়া থাকতে পারে। সো গ্রাম এককে দেওয়া থাকলে তোমার প্রথম এবং প্রধান কাজ যে হাইড্রোজেনের মোল সংখ্যা, আয়োডিনের মোল সংখ্যা এবং এর মোল সংখ্যা বের করে ফেলা। তো সো আমি বের করে দেখাচ্ছি, তোমরা লিখবা এখানে হাইড্রোজেনের মোল সংখ্যা, বিক্রিয়াটা লেখা পরে লিখবা। তো আমি তো আগে বুঝিয়ে দিলাম, তারপর আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে যে এখানে এই যে এখানে তাহলে হাইড্রোজেন ইজ ইকুয়াল টু কত গ্রাম, যে 41.14 গ্রাম। তো তাহলে এটাকে যদি সমান হচ্ছে কত, যে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে ক্যালকুলেশন যদি করো, আমি তো ক্যালকুলেশন করে রেখেছি 4114, ক্যালকুলেশন যদি করি তাহলে সেক্ষেত্রে আসতেছে 20 তোমরা একটু ক্যালকুলেশন চেক করে নিও, এত মোল আসে, এত মোল হাইড্রোজেন আসে, H2 আসে। আচ্ছা, তো এরপরে হচ্ছে এটাকে যদি আমরা একদম অ্যাকুরেটভাবে হিসাব করতে চাই, একটু হিসাব করে দেখতে চাই, আমরা দেখি 41.14 ভাগ 2, তো তাহলে ক্যালকুলেশন করলে হ্যাঁ রাইট, আমি 2 দিয়ে আমি আর ওই 0.11 এগুলো আর হিসাব করি নাই। তো তাহলে এরপর হচ্ছে আয়োডিন, এই যে আয়োডিন ইজ ইকুয়াল টু তাহলে কত দেওয়া আছে, 13.225.88 দেওয়া আছে, ইজ ইকুয়াল টু তাহলে আয়োডিন হচ্ছে কত 254 দ্বারা যদি ভাগ করো তাহলে 1325.88 ইজ ইকুয়াল টু অ্যাপ্রক্সিমেটলি মান 5.22 মোল, এত মোল আয়োডিন I2, এই যে I2 আয়োডিন। এরপর হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড HI এর পরিমাণটা হচ্ছে তাহলে কত দেওয়া আছে, 1308 দেওয়া আছে, 1308.16 গ্রাম দেওয়া আছে, গ্রাম এককে লেখো, তাহলে ইজ ইকুয়াল টু তাহলে এটার হচ্ছে 128 গ্রাম, 128, আর এখানে 128 কেন, হাইড্রোজেনের হচ্ছে 1 আর আয়োডিন হচ্ছে 127, তো তাহলে 1308.16, তাহলে এত আনসারটা কত আসে, 10.22 এত মোল HI। তো আমাদের তো কাজ হয়ে গেছে, তো আমরা তো পেয়ে গেছি। এবার আমরা তো পানির মতো পারবো যে তাহলে মনে করি এরপর মনে করি মোট আয়তন ভি লিটার, আয়তন এটা নিতেই হবে, মোট আয়তন ভি লিটার, এটা নিতেই হবে, ধরে নিতেই হবে, ভি লিটার এভাবে ধরে নিতেই হবে। সো এবার আমরা খুব সোজাভাবে চিন্তা করব, এটা আমরা পরে করব এই অঙ্কটা। সো এবার আমরা দেখো খুব সোজাভাবে এটা পরে করব। তো দেখো এবার আমরা করছি, তো সুতরাং আমাকে বিক্রিয়াটা দেখো, বিক্রিয়াটা লিখো যে সুতরাং যে H2 প্লাস I2 বিক্রিয়া করে 2HI উৎপন্ন হবে, যে 2HI উৎপন্ন হচ্ছে, ইটস ওকে। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস আলফা, সাম্য অবস্থায়, এখানে লিখবা সাম্য অবস্থায়, তাহলে এটা হবে কত, 1 মাইনাস আলফা হবে, 1 মাইনাস আলফা, আর এটা হবে 1 মাইনাস আলফা, আর এখানে হবে, আচ্ছা 1 মাইনাস আলফা তো হবে না, কারণ এখানে যেহেতু মানটা দেওয়া আছে, আলফার মান তো আমরা জানি না, তাহলে এখানে আলফার মান এর মান দেওয়া আছে 20 কেজি, তাহলে এটা হচ্ছে 20.57 মাইনাস আলফা, যেহেতু হাইড্রোজেন এত, আর এটা হচ্ছে 5.22 মাইনাস, এটা একটু বড় করে লেখা উচিত আমার মনে হয়, কারণ যেহেতু আমরা এখানে মানগুলো বড় করে লিখবো, এখানে I2, এখানে হচ্ছে 2HI, আমি একটু বড় করে লিখছি। তাহলে এটার মানটা হচ্ছে কত, এটার মানটা হচ্ছে যে 5.22 মাইনাস আলফা, আর এটা উৎপন্ন হয়েছে কত, একদম বলেই দিছি, উৎপন্ন হয়েছে যে তোমার 10.22 আলফা। তো তাহলে এটা 10 এই যে 2 টোয়াইস আলফা, তো ইজ ইকুয়াল টু 10.22 মোল, এত মোল। তো তাহলে এখন আমাকে বলো, তো সুতরাং আমি এখান থেকে একটা মানটা পেয়ে যাচ্ছি, কি মানটা পেয়ে যাচ্ছি দেখো, যে টোয়াইস আলফা ইজ ইকুয়াল টু 10.22 মোল, এত মোল উৎপন্ন হয়েছে বলেই দিছে। তো সুতরাং আলফার মানটা আমরা কত পেলাম, যে 5.11 মোল পেয়ে গেলাম। তো হয়ে গেছে, তো এই যে আলফার মানটা পেয়ে গেছি, তো আলফার মানটা পেয়ে গেলে এখান থেকে তো আলফার মানটা পেয়ে গেছি, কারণ বিক্রিয়াটা করে যে মোলটা উৎপন্ন হয়েছে সেখান থেকে তো আলফার মানটা পেয়ে গেলাম। সো আলফার মানটা এখানে বসাই দিই, তো সমান, তো এখানে আমি সমান চিহ্ন দিয়ে আমি এখান দিয়ে আলফার মানটা বসিয়ে পাই, তাহলে এখানে 20.57, এটা থেকে একটা আলফা, তাহলে 5.11, আর এখানে হচ্ছে 5.22 থেকে 5.11, তো হয়ে গেছে তো আমার মানটা। তো তাহলে ক্যালকুলেশন করলে এটার মানটা পাচ্ছি, এটার হিসাবটা পাচ্ছি, নিচে বুঝতে পারছো তোমরা যে এটার মানটা ক্যালকুলেশন করো, তো ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। তো আমাদের এত টেনশন নেই, B5 মাইনাস 5.11, তো তাহলে আমি পাচ্ছি যে 15.46 মোল, এত মোল পাচ্ছি, আর এখানে পাচ্ছি 0.11 মোল, এত মোল পাচ্ছি। তো টোয়াইস আলফার মানটা পেয়ে যাচ্ছি। তো তাহলে এবার সুতরাং দেখো এই হাইড্রোজেনের আয়তন, এই যে হাইড্রোজেনের আয়তনটা কত, ঘনমাত্রা, হাইড্রোজেনের ঘনমাত্রাটা কত, যে 15.46, তো ডিভাইড বাই ভি,
মোল পার লিটার, এই যে মোল পার লিটার, কেন ভিটা ধরে নিতে হবে। আর আয়োডিনের হিসাবটা যদি করি তাহলে আয়োডিন হিসাবটাও করো, তাহলে আয়োডিন হিসাবটা হচ্ছে 0.11 ভি, তাহলে মোল পার লিটার, মোল পার লিটার, ইটস ওকে। তারপর হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড হিসাবটা তো পেয়ে যাচ্ছি, হাইড্রোজেন আয়োডাইড এই যে এইচআই, এটা এইচআই, এইটার ঘনমাত্রাটা কত পেয়ে যাচ্ছি, তাহলে ভি ধরো, আর এখানে টুয়াইস আলফা 10.22, তাহলে মোল পার লিটার, মোল পার লিটার। সো এবার আমরা, সুতরাং আমি এবার পি সমান ক্যালকুলেশনটা করে ফেলছি। দেখো বুঝলে না অঙ্কগুলো কত সোজা। তো সুতরাং ক্যাসি ইজ ইকুয়াল টু, তো ক্যাসি ইজ ইকুয়াল টু উৎপাদের মোট সংখ্যা, তাহলে উৎপাদ হচ্ছে কত 10 পয়েন্ট, এই যে আমি এই যে এখানে 10.22 ডিভাইড বাই হচ্ছে ভি, এটার উপর হোল স্কোয়ার হবে যেহেতু উৎপাদের মানটা স্কোয়ার, আর এটা হচ্ছে কত যে 15.46 সম্ভবত, হ্যাঁ 15.46 ডিভাইড বাই ভি ইন্টু 0.11 ডিভাইড বাই ভি, এই যে হয়ে গেল, ক্যালকুলেশনটা করে ফেললাম। তো ভি স্কোয়ার কাটাকাটি গেলে যে ভি স্কোয়ার, আর এখানে 10.22 এটার উপর হোল স্কোয়ার দাও, তো ভি স্কোয়ার কেন বুঝছো, তো তাহলে এখানেও এটাও ভি স্কোয়ার হবে, আর এখানে 15.46 ইন্টু 0.11, সো বি স্কোয়ার কাটাকাটি গেলে তাহলে আলটিমেটলি আমার মান আসছে 15.46 ইন্টু 0.11, আর এখানে হচ্ছে 10.22, এটার উপর হোল স্কোয়ার হবে। তো হয়ে যাক, তো ক্যালকুলেশন করো। তো তাহলে আমি করতেছি যে 10 পয়েন্ট, কত সোজা বুঝলে, আর না বুঝলে হচ্ছে যেগুলো হচ্ছে মানে না বুঝলে হচ্ছে কঠিন, বুঝলে সোজা। তো তাহলে এখানে 10 পয়েন্ট আমি লিখছি যে 10.22, এই যে 10.22 এটার উপর হোল স্কোয়ারটা দিলাম, ভাগ এই যে 15.46, আবার ভাগ 0.11, আমি ক্যালকুলেশনটা করলাম, তো আমার মানটা আসলো 61 সামথিং, সো 61 পয়েন্ট, আমি একদম রেড দিয়ে লিখি 61.41। তো সো ক্যাপির মানটা, সুতরাং ক্যাপির মানটা, সুতরাং ক্যাসি এর মানটা 61.418 এরকম একটা মান আসছে, 418, সো 42 লিখলে হয়, সমস্যা নেই। সো ক্যাসির মানটা বের করে ফেলেছি। সো ক্যাসির মানটা বের করলে ক্যাপির মানটা আমার জন্য সহজ। এখন প্রশ্ন হচ্ছে কেন, কারণ আমরা জানি দেখো যে ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তো ডেল এর মান 0, যেহেতু উৎপাদের মোট সংখ্যা এবং বিক্রিয়কের মোট সংখ্যা সমান, H2 প্লাস I2, আর এখানে 2H, তাহলে উৎপাদেও 2 মোল, বিক্রিয়কেও 2 মোল, তাহলে সমান, তো ডেল এন এর মান 0, তো তাহলে ডেল এন এর মান 0 যদি হয় তাহলে সেক্ষেত্রে ক্যাসি আর টি টু দি পাওয়ার 0, তো সুতরাং ক্যাপি ইজ ইকুয়াল টু ক্যাসি, সেটা তো আগেও বলেছি। সুতরাং ক্যাস পি এর মানও কত হবে 61.418, আনসার। সো আমরা সাম্য ধ্রুবকের মানটা, ক্যাসির মানটাও পেলাম, ক্যাপির মানটাও পেলাম। সো এভাবে যদি একটু মাথা খাটায়, বুদ্ধি খাটায় যদি করতে পারো তাহলে সব কিছুই সহজ, একদম পানির মতো সহজ। আশা করি আর সব কিছু করিয়ে দিতে হবে না, আমি প্রতিটা জিনিসই তোমাদেরকে ধরে ধরে করিয়ে দিচ্ছি। কেন করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের মাথায় ভালো করে ধরে এবং তোমরা ভালো করে জিনিসগুলো যাতে প্র্যাকটিস করতে পারো, কারণ এগুলো খুবই সোজা একটা জিনিস, সেগুলো বুঝতে সহজ। তো এছাড়াও আমি আরও 2টা অঙ্ক একটু করে বুঝিয়ে দিই, তাহলে তোমরা আশা করি প্র্যাকটিস করে ফেলতে পারবা। আমি শুধু শর্টকাট দেখাই দেবো যে এই অঙ্কটা একটু বুঝিয়ে দিতে চাই, এই অঙ্কটা বুঝিয়ে দেবো, তারপরে এই অঙ্কটা বুঝিয়ে দেবো, সেম মান। তো এখানে দেখো, খেয়াল করো যে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা অঙ্ক আমি এখানে দিচ্ছি, তোমরা এটা পরে দেখাবো, এটা একটু দেখাচ্ছি যে এখানে বলা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 অ্যাটমসফিয়ার চাপে, এখানে 20 অ্যাটমসফিয়ার চাপের কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে 1 মোল A2 এবং 3 মোল B2 কে উত্তপ্ত করলে যে এত A2 এর মানে A2 এর যে A2 এর কত 40% AB3 তে পরিণত হয়। তো তার মানে এখানে সূত্রটা হচ্ছে এরকম যে A2 প্লাস, এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হিসাবটা হচ্ছে এরকম যে A2 প্লাস 3B2 উৎপাদ হবে এরকম যে 2AB3 উৎপাদ, এটা হচ্ছে এরকম, বিক্রিয়াটা হচ্ছে এরকম। তো তাহলে A2 এর 1 মাইনাস আলফা, তারপর এখানে হচ্ছে 3 মাইনাস থ্রাইস আলফা, আর এখানে হচ্ছে এটা হবে টুয়াইস আলফা। তো তাহলে এখানে A2 এর মানে এত এর 40%, তো তার মানে এটা এটার মান আলফার মানই হচ্ছে কত, এই আলফার মানই হচ্ছে 0.4, 40% আলফার মান। তো আলফার মান 0.4 হলে তো এবার ক্যাপি ক্যাসি নির্ণয় করা তোমার জন্য সহজ। তুমি যেহেতু অ্যাটমসফিয়ার দেওয়া আছে তাহলে ক্যাপির মানটা আগে নির্ণয় করবা। সো আমি মূল হিসাবটা দেখাই দিলাম যে আলফার মানটা 0.4, তো আলফার মানটাই দেওয়া আছে, মানে এটা ভেঙে মানে এত এর এত পার্সেন্ট, তো তার মানে এত 1 দেওয়া আছে, তাহলে 1 দেওয়া থাকলে আলফার মানটা 0.4 হবে। তো তার মানে তো এর মানটা তো অনেক কিছু দেওয়া নেই, দেওয়া থাকলে না তখন আমরা অন্য হিসাব করতাম, কিন্তু এখন এর মানটা 1 দেওয়া আছে। সো এত এর এত পার্সেন্ট দেওয়া আছে, ক্যাপির মানটা এখানে দেওয়া আছে। সো ক্যাপির মানটা যদি এখানে দেওয়া থাকে, সিম্পল, এবার তো তুমি কি বের করবা, আগে ক্যাপির মানটা বের করবা, দেন ক্যাপি থেকে ক্যাসি এর মানটা। তো ক্যাপি থেকে ক্যাসির সূত্রটা যে আমরা নিশ্চয়ই জানি, যে কি জানি, এই মাত্র যেটা দেখালাম, ক্যাপি ইজগুলো ক্যাসি আর টি টু
ln, সিম্পল, পান্তা পাত, একদম পানির মতো সোজা। তো এই অঙ্কগুলো এইভাবে করে ফেলবা। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এরপর আরেকটা অঙ্ক তোমাদেরকে আমি দিচ্ছি, এই অঙ্কটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাদের জন্য সহজভাবে তোমরা এগুলো হোমওয়ার্ক করবা। সেটা হচ্ছে যে দেখো যে এত মোল এত এর সাথে দেখো এখানে দেওয়া আছে যে 4.25 মোল হাইড্রোজেন, এখানে দেওয়া আছে, স্পষ্ট করে দেওয়া আছে 4.25 মোল হাইড্রোজেন যে 4.75 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে এত তাপমাত্রায় কত এই যে 1.5 লিটার, তার মানে 1.5 লিটার পাত্রে রেখে, তার মানে ওভারঅল আয়তন হচ্ছে 1.5 লিটার, সাম্য অবস্থায় এত মোল উৎপন্ন হয়। তাহলে বাবারে বাবা, এত সোজা অঙ্ক আর যদি মানে না পারো তাহলে তো ঝাড়ার বাড়ি। তাহলে দেখো H2 প্লাস I2 আমি এখানে ভেঙে দিচ্ছি। তো ভেঙে দিলে তাহলে এখানে 2HI উৎপন্ন হচ্ছে, 2HI উৎপন্ন হচ্ছে, ওকে। তো তাহলে এখানে এর মান তাহলে A মাইনাস আলফা, তাহলে এখানে হচ্ছে B মাইনাস আলফা হবে, আর এখানে হচ্ছে টোয়াইস আলফা হবে। তো এখানে একদম দেয়াই আছে টোয়াইস আলফা, যে সাম্য অবস্থায় এত মান উৎপন্ন, তার মানে টোয়াইস আলফা ইজ ইকুয়াল টু 6.7। তো তাহলে আলফার মানটা কত হচ্ছে? আলফার মান হচ্ছে 3.35। তো আলফার মানটা পেয়ে গেলে এর মানটা দেওয়া আছে, এর মানটা কত? এই এর মানটা হচ্ছে 4.25, এই যে এর মানটা দেওয়া আছে, এর মানটা। সো আলফার মানটা পাওয়া গেছে। বি এর মানটা দেওয়া আছে 4.75। তো আলফার মানটা জানা আছে। তো এবার তুমি করে ফেলো। এবার তো তোমার জন্য পান্তাপাত যে তাপমাত্রা আয়তন দেওয়া আছে, আয়তন দেওয়া থাকা দেওয়া না থাকা একই কথা। আয়তন না থাকলেও এখানে কোনো সমস্যা ছিল না, কারণ এখানে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান। সো এভাবে তুমি যে কোনো অঙ্ক দেখার সাথে সাথে যে সাম্য অবস্থায় কি উৎপন্ন হয়েছে এটা দেখে তুমি অঙ্কগুলো খুব সহজে করে ফেলতে পারবা। তো আমার দৃঢ় বিশ্বাস তোমরা বিষয়গুলো ভালো করে বুঝেছো এবং ভালো করে প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে আমরা সৃজনশীলগুলো প্র্যাকটিস করাবো তোমাদেরকে। কী প্র্যাকটিস করাবো? সৃজনশীল। কারণ এই সৃজনশীলগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সৃজনশীল একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট করে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তাহলে তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আজকের মতো এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।